আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেমন আছেন? আপনার সাথে তো কথাই হলো না। হ্যাঁ, ভালো। অস্থিরতা লুকিয়ে হেমেলের প্রশ্নের উত্তর দিল অবনী। আপনি কেমন আছেন? ভালো তো। কি কিনবেন? আর আমাকে যেতে হবে। সারাদিন তো পুতুলের মতো নাচতে থাকিস, কখনো নিজের ইচ্ছে মতো একটু পড়তে বসতে দেখি না তোকে। পাশের বাড়ির মেয়েটা দিন রাত একটু বিরাম নেই, পড়তেই থাকে। আর তুই, পোড়া কপাল আমার। দিনের শুরুটাই হলো এভাবে। হায় রে আল্লাহ বলে কপালে একটা থাপ্পড় মারল অবনী। দক্ষিণের জানালা খুলে ছটপট মায়ের চিল্লানো থামাতে কিছুটা শব্দ করে পড়া শুরু করে দিল অবনী। আর কান দিয়ে রাখলো মায়ের বকবকানের দিকে। গতি কতটা কমছে এটাই দেখার বিষয়। মাত্র 5টা মিনিট পর তার মা যে চুপ হয়ে যাবে এটা অজানা কোনো কাহিনী নয়। প্রায় এমনটা ঘটে অবনীর সাথে। আজও ঠিক তেমনটাই ঘটল। যা বাবা, বাঁচা গেল। মা থেমেছে তাহলে? আমি কেন থেমে গেছি? উফ, গলাটা একটু বাজিয়ে নেই। বলে টেবিলের উপরে থাকা ডায়েরি, চ্যালেঞ্জ, যেটাতে তার আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, রাগ, সুখ, দুঃখ, প্রতিভা সব গাছের পাতার মতো ঝুলিয়ে রেখেছে, সেটা বের করতে করতে গান শুরু করে দিল অবনী। বাপ্পা মজুমদারের গান। 3 বাড়ি যায় উড়ে পাখির ডানায়, যদি না হয় কথা বাড়ে নীরবতা, তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক। গুনগুনিয়ে গাইতে গাইতে চোখ পড়ে গেল বাসার সামনের রাস্তার দিকে। তার বড় ভাইয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে কিছু একটা বলছে। ছেলেটার কাঁধে একটা ব্যাগ দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে। 6 ফুট উচ্চতার মানুষটা কেমন যেন কাঁপছে। মনে হচ্ছে সারা রাত নির্ঘুম কাটিয়ে ওঠা একটা প্রাণ। হালকা ধাক্কা দিলে হয়তো মাটিতে লুটিয়ে পড়বে ছেলেটা। কে সে? আর দাদার সাথেই বা কি বলছে ছেলেটা? কোথা থেকে এসেছে? আগে তো কখনো দেখিনি। আমাদের বাসায় আসবে না তো? আর আসলেই বা কি? এমন হাজারটা কৌতূহল তার মনের মধ্যে বাসা বেঁধে নিয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। আবছা কুয়াশায় ঢাকা মানুষগুলোকে এত বেশি স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবে তাদের কিছুটা কান পাতলে শোনা যাচ্ছে। আরে, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবো? আসো আসো, ভিতরে এসো। আমার সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে আমি না থাকলেও তুমি মাঝে মধ্যে এসে সময় কাটাতে পারবা। খাওয়া দাওয়া সমস্যা হলে চলে আসতে পারবা। চলো ভিতরে চলো। বলেই কাশেম আগে আগে হাঁটা শুরু করে দিল, সাথে ক্লান্ত ছেলেটা। মা, কোথায় তুমি? দেখো, তোমার আর একটা ছেলে এসেছে। এই তো বাবা, নাস্তা রেডি করছিলাম। হ্যাঁ, ছেলের বন্ধু যখন, তখন তো সেও আমার ছেলের মতো। বসো বাবা, বসো। পাশের ঘর থেকে হাত মুছতে মুছতে আর কথা বলতে বলতে বেরিয়ে এলো রেখা বেগম। না মা, ও আমার থেকে অনেক ছোট হবে হয়তো। ঢাকাতে নতুন এসেছে। সালাউদ্দিন মেডিকেল হাসপাতালের সামনে বসেছিল, দেখে মায়া হলো, তাই নিয়ে আসলাম। মানুষ তো মানুষের জন্যই। খুব ভালো করেছিস বাবা। মৃদু হেসে রেখা বেগম বললেন, তোমার নাম কি? আমার নাম হিমেল। বাড়ি কোথায়? ঢাকাতে কেন এসেছো? পরিচিত কেউ আছে এখানে? আমার বাসা খুলনা, একটা চাকরির জন্য এসেছি। না, পরিচিত কেউ নেই। শুধু ভাইবার মতো সঠিক উত্তরটাই দিল হিমেল। ও আচ্ছা, সমস্যা নেই, আমরা তো আছি। কাশিম তোমাকে সাহায্য করবে, চিন্তা করো না। বসো, তোমাদের খাবার নিয়ে আসছি। বলেই রেখা বেগম বলে উঠলেন, অবনী, রান্নাঘরে আয় তো মা। দরজার কাছে দাঁড়িয়ে এতক্ষণ কান পেতে ছেলেটার কথা, পরিচয়, নাম ধাম এগুলো শুনছিল অবনী, আর অবজারভেশনে ছিল হিমেলকে নিয়েই। আসছি মা, একটু দাঁড়াও, বইগুলো গুছিয়ে রেখে আসছি। এটা আসলে তার মাকে দেয়া সান্ত্বনামূলক বাণী। মা যাতে করে ধরেই নেয় তিনি এতক্ষণ এক মন এক ধ্যানে বসেছিলেন টেবিলের বইয়ের দিকে চেয়ে। অবনী, কই এলি? রেখা বেগম পুনরায় আবার ডাক দিলেন মেয়েকে। হ্যাঁ বলো মা, কি হয়েছে? দেখলে পড়তে বসেছি, ডাক শুরু করেছো, আর থামাথামি নেই। পড়তে বসলেও দোষ, আবার না বসলেও দোষ। ও মা, মাত্র 2টা ডাক দিলাম তোকে, কোথায় এত ডেকেছি? তুই যা তাহলে, পড়তে থাক, আমি পারবো। না থাক, বই গুছিয়ে রেখে এসেছি, বলো কি করতে হবে। অবনীর কথা শুনে আর তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে এতক্ষণ কিছুই দেখেনি, কিছুই জানে না। বলছি মা, এই নাস্তাটা তোর দাদা আর ওর সাথে একটা ছেলে এসেছে, ওদের দিয়ে আয়। আহ, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আবার জিগায়,
কমন ডায়লগটা ফিসফিসিয়ে বলতে থাকে অবনী, আর নিজের ড্রেসটা ঠিক করে। মাথার লম্বা ঘন কালো চুলগুলো হাত দিয়ে কিছুটা ঠিক করতে থাকে। কি রে, মনে হচ্ছে তোকে পরপক্ষ থেকে দেখতে আসছে, সেভাবে পরিপাটি হচ্ছিস? আরে বাবা না, বোঝো না কেন? ওখানে একটা অপরিচিত মানুষ আছে। তোমার তো খালি সন্দেহ আর সন্দেহ। খেয়ে দে কাজ নেই আমার, জীবনেও বিয়ে করবো বলে মনে হয় না, আর পাত্রী সাজা তো দূরের কথা। এবার যা, ছেলেগুলো না খেয়ে বসেই আছে। মায়ের সাথে অবনীর বান্ধবীর মতো সম্পর্ক বলে খাবারের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে শুরু করলো। কেন জানি একটা অজানা মায়া, ভয় আর বুকের মাঝে ধুকপুকারে শুরু হলো অবনীর। পা ফেলছে আর বুকটা ধুকপুক করছে। এমন কেন হচ্ছে আমার? কখনো তো এমন হয়নি। অসুখ করবে না তো? অস্থির লাগছে অবনীর, আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোনো একটা মিছে মায়ে আটকে যাওয়ার আগেই হয়তো মানুষের এমনটা হয়। খাবারের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো অবনী। অবনী, এদিকে আয়। কোথায় ছিলে এতক্ষণ? তোর সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম হিমেল। ঢাকাতে ওর পরিচিত কেউ নেই। আমাদের বাসায় বেড়াতে আসলে তোরা সবাই একসাথে আড্ডা দিস। বড় ভাই কাশেমের এমন একটা কথা শুনে অবনীর কিছুটা নিজেকে হালকা লাগতে শুরু করলো। এত সময় পর সে ইজি অনুভব করতে পারছে। হিমেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অবনী। বেচারা হিমেল কিছুটা লাজুক প্রকৃতির। সে কিছুতেই নিজেকে এতটা টেনশন ফ্রি ভাবতে পারছে না। সবকিছুতেই তার নেগেটিভ চিন্তাভাবনা। অন্যদিকে সে মেয়েদের কিছুটা অসহ্য জাতি হিসাবে দেখে। মেয়েদের ন্যাকামি, রং ঢং একদমই পছন্দ করে না সে। বয়স 24-25 হবে। আজ পর্যন্ত কোনো মেয়ের পাল্লায় পড়া তো দূরের কথা, তাকে কোনো মেয়ে ইমপ্রেস করতে পারেনি। একেবারে ফ্লোরের দিকে তাকিয়ে আছে এমনটা মনে হচ্ছে হিমেলকে দেখে। কাশেম বলে উঠল, হিমেল, নাস্তা করো। আর অবনী, তোমার ছোট অনেক দেখে একটা লজ্জা পাচ্ছ কেন? তুমি পরিচিত হতে হবে তাই তো বাসায় নিয়ে আসলাম। অবনের দিকে না ঠিক তাকিয়েই আছে, বলে উঠল আপু হিমেল। আপনি বসেন, অবনীর আমাদের চোখ সাথে হাসি নাস্তা পাচ্ছে। করেন। হিমেলকে দেখে যেমনটা মনে হচ্ছিল যে সে হয়তো খুব স্মার্ট। মেয়ে দেখলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হয়তো হাজারটা রিলেশন ক্লোজ করেছে এতদিনে, এগুলো কোনোটাই যেন মিলছে না তার সাথে। হিমেল, তুমি অবনীকে তুমি করে বলো বাবা। এ কথা বলতে বলতে রেখা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করলেন। কে রে, এখনো নাস্তা শেষ হয়নি তোদের? অবনী, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, তোর ভাইয়াদের সাথে নাস্তা কর। যাচ্ছি। মা, তুমিও বসো না। বলে হিমেলের সামনের চেয়ারটিতে বসলো অবনী। হিমেলের চোখে চোখ রাখার চেষ্টা করছে অবনী, আর মনে মনে বলছে, এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে হয়তো আমার জন্য, আমার স্বপ্নের রাজা। না হলে তুমি স্বপ্নের মতো করে দেখাই বা কেন দিবে আমার সাথে? তোমার দেখা একবার যেহেতু পেয়েছি, তোমাকে আমার পাগল বানিয়েই ছাড়বো। প্রেম আমি তোমাকেই শেখাবো। কে রে, কি বিড়বিড় করছিস? নাস্তা কর। খাবার মেয়ের দিকে এগিয়ে দিলেন রেখা বেগম। মা, এখন তাহলে আমরা উঠছি। ওকে একটা সুন্দর থাকার জায়গা আগে খুঁজে দিয়ে আসি। কাশেম চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। আন্টি, অনেক কষ্ট দিলাম আপনাকে, যাই তাহলে। বলে হিমেল উঠে দাঁড়ালো। যাই বলতে নেই বাবা, বলো আসি। আর তোমার যখন ইচ্ছে আমার বাসায় চলে এসো। আচ্ছা, দোয়া করবেন আন্টি। হিমেল ও কাশেমের চলে যাওয়া দেখতে লাগলো। রেখা বেগম ও অবনী এবং তারা দুজনেই দুটি ভিন্ন মায়ে আটকে গেল হিমেলের ব্যবহার দেখে। ইস, ও যদি আরো কিছুক্ষণ থাকতো কত ভালো হতো। কি মায়া ভরা মুখ আমার স্বপ্নের রাজাটার। লম্বুটা আমার, যে কেউ দেখলে প্রেমের দড়ি গলায় পড়বে তার। এমন সহজ সরল স্মার্ট রাজার জন্য এতদিন অপেক্ষা ছিলাম আমি। সময়টা কত সহজেই চলে গেল। আচ্ছা, ভালো লাগার সময়গুলো নদীর স্রোতের মতো এত তাড়াহুড়ো করে কেন চলে যায়? ভেসে আসা মেঘের মতো চলে যায় ভালো লাগার মুহূর্তগুলো, কিছুতেই যেন আটকে রাখা যায় না। হিমেলের মুখটা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতে লাগলো, আর নানা রকম অদ্ভুত প্রশ্ন নিজেকে নিজেই করতে লাগলো অবনী। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তার প্রিয় ডায়েরি চ্যালেঞ্জ খুলে হিমেলের নামটা বড় অক্ষরে লিখে পাশে তারিখটা বসিয়ে দিল অবনী। ডায়েরি বন্ধ করে বুকের সাথে চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। ভীতু রাজা, তোমাকে আমি সাহসী রাজার গল্প শেখাবো বলে মৃদু হেসে উঠল অবনী। বাইরের কলিং বেল বেজে উঠতেই অবনী দরজা খুলল। আব্বু, আজ তোমার এত দেরি হলে কেন? কোনো সমস্যা হয়নি তো? না রে মা, কোনো সমস্যা হয়নি। পরে কাজ করি বুঝিস তো,
তা না ছাড়লে কিভাবে আসি? হাকিম সাহেব, অবনীর বাবা। তিনি পেশায় একজন ড্রাইভার। কোনো এক নামকরা সাংবাদিকের পার্সোনাল গাড়ি চালান তিনি। ফ্রেশ হয়ে নাও আব্বু, আমি তোমার খাবার রেডি করছি। অবনী তার পরিবারের প্রতিটা মানুষকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে তার বাবাকে। না মা, আমি খেয়ে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিব। তুই বরং তোর কাজ কর। আচ্ছা আব্বু, তুমি রেস্ট করো তাহলে। আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলল অবনী। দাদা চলে এসেছে। ওনাকে কোথায় থাকার ব্যবস্থা করলে? মোড়ের পাশে একটা ছাত্রাবাস আছে, ওখানে থাকবে। এত বড় একটা মানুষ কিনা পিচ্চি ছেলেদের ছাত্রাবাসে থাকবে? বলে হাসতে লাগলো অবনী। না, ওখানে শুধু ছাত্ররা থাকে না, কয়েকজন চাকরিজীবীও থাকে। ও আচ্ছা। হ্যাঁ, তো আমার এতগুলো রুম রেখে আয়, আমি সাথে গোসল করবো আজ। বলে কাশেম তার হাত ঘড়ি, মানিব্যাগ, মোবাইল এগিয়ে দিল অবনীর দিকে। আবার জিগায়? আচ্ছা, আমি মনে মনে যা চাই হাত বাড়লে তাই পেয়ে যাই, এটা কিভাবে সম্ভব? এখন তো দাদার মোবাইলটাই চেয়েছিলাম আমি, আর দেখো কত সহজে তাই আমার হাতে চলে আসছে। বাহ! এগুলো ভাবতে ভাবতে কাশেমের হাত থেকে সবগুলো জিনিস নিয়ে সোজা তার রুমে চলে গেল অবনী। মোবাইল আনলক করতেই হিমেলের নামে একটা নাম্বার সেভ করা কন্ট্রাক্ট লিস্টে। নাম্বারটা একবার দেখেই মগজে সেভ করে তাড়াহুড়ো করে কাশেমের রুমে তার জিনিসপত্র রেখে আসলো অবনী। পরে তার রুমে এসে একটা চিরকুট হিমেলের নাম্বারে কয়েকবার লিখে চিরকুটটা জানালা দিয়ে ফেলে দিল অবনী। সারা জীবন যাতে নাম্বারটা কখনো ভুলে না যায়, তাই এই অভিনব কৌশল অবলম্বন করলো সে। অবনী গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নেই, আজ একটু বাইরে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। রেখা বেগম মেয়ের ঘরে প্রবেশ করলেন। কি ব্যাপার, সেই সকাল থেকে তোকে এলোমেলো মনে হচ্ছে কেন আমার? কি যেন একটা চিন্তা করছিস, কি হয়েছে? কারণটা কি হিমেল? মা, তুমি না? তোতলানো কণ্ঠে অবনী। আচ্ছা, আমার কি এলোমেলো চোখে পড়লো তোমার? আজব, আমি তো যেমন তেমনই আছি। এতটুকু সময়ে এগুলো চোখে পড়লো তোমার? কতদিন যে নতুন ড্রেস দাও না, ওটা চোখে পড়ে না? তোর যে কয়টা ড্রেস আছে তা দিয়ে তো দোকান দেওয়া যাবে, চল দেখি, আজ পছন্দ হলে কিনে দিব। আমার লক্ষ্মী মা। বলে মায়ের গলা জড়িয়ে ধরল অবনী। এখন তো লক্ষ্মী হবই, রেডি হ তাড়াতাড়ি। হুট তোলা রিকশায় বসে মায়ের সাথে কেনাকাটা করতে যাচ্ছে অবনী। তার দু নয়নে নিবদ্ধ করে আছে হিমেল। মনের মধ্যে বারবার একটাই চাওয়া, হিমেলকে যদি দেখতে পেতাম। শুধু একটু দেখার আশা কোনোভাবেই থামছে না অবনীর। রাস্তার এদিকে ওদিকে দেখতে লাগলো অবনী। তাকে দেখলে মনে হচ্ছে কোনো হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে বেরিয়েছে। রিকশা থেকে নেমে ফুটপাতের পাশে একটা আসবাবপত্রের দোকানে ঢুকলো তারা। দেখ তো ঘরের জন্য কি কি লাগবে, ভালো দেখে বাছাই কর। মা, তুমি ব্যবহার করবে, তুমি দেখো না, আমি এগুলো ভালো বুঝি নাকি? তাহলে তোকে কেন নিয়ে আসলাম আমি? ড্রেসের কথা মনে আছে তো? মুচকি হাসলেন রেখা বেগম। আরে আগে বলবা তো কি নিবা বলো। মুহূর্তেই এলোমেলো মনকে লক করে মায়ের সাথে কেনাকাটায় মন দিল অবনী। অবনী ওদিকে দেখ, ওটা সেই ছেলেটা না? অবনী একটা ফুলদানি দেখছিল, তাই মায়ের কথা শুনে প্রস্ফুটিত নয়নে তাকালো হিমেলের দিকে। অবনীর সারা শরীর জুড়ে একটা অদ্ভুত কম্পন শুরু হলো হিমেলকে দেখে। তার দুটি নয়ন শান্ত হলো হিমেলের দিকে তাকিয়ে। অবাক হয়ে তাকিয়ে আছে অবনী। হিমেলই তো, এই দাঁড়া, ওকে এদিকে আসতে বলি। মায়ের কথায় দৃষ্টি সরিয়ে কম্পিত গলায় বলল, এইখানে আসতে বলবা? আচ্ছা, ডাকো তাহলে। রেখা বেগম হিমেলের দিকে তাকাতেই দেখল হিমেল তাদের এদিকেই আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? সালামের উত্তর দিয়ে রেখা বেগম বললেন, তুমি এখানে কিছু কেনাকাটা করবা নাকি বাবা? জি আন্টি, বাড়ি থেকে আসার সময় তেমন কিছু নিয়ে আসতে পারিনি, অনেক দূরের পথ তো, তাই এখন প্রয়োজনীয় জিনিস কিছু কিনতে হবে। আপনারা কি জন্য এসেছেন? আমরাও প্রয়োজনীয় কেনাকাটা করতে আসছি। আচ্ছা বাবা, দেখো তো এই চেয়ারগুলো কেমন হবে? হিমেল রেখা বেগমের কথা মতো চেয়ারগুলো দেখতে লাগলো, আর দুজন মিলে কথা বলতে লাগলো। এদিকে বেচারি অবনী হিমেলকে দেখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়েছে। অসহ্য অস্থিরতা তৈরি হয়েছে অবনীর ভেতরে। সমানে ঘামছে সে। পাশের চেয়ারটাতে থপ করে বসে পড়ল আর পার্স থেকে টিস্যু বের করে মুখ, গলা, হাত মুছতে লাগলো। এমন সময় রেখা বেগমের এক পরিচিতর সাথে দেখা হলো। তারাও রেখা বেগমকে পাশের দোকানে নিয়ে গেল।
রেখা বেগম হিমেল আর অবনীকে রেখে পাশের দোকানে গেল। কেমন আছেন? আপনার সাথে তো কথাই হলো না। হ্যাঁ ভালো। অস্থিরতা লুকিয়ে হিমেলের প্রশ্নের উত্তর দিল অবনী। আপনি কেমন আছেন? ভালো তো। কি কিনবেন আর? আমাকে যেতে হবে। হিমেলের চলে যাওয়ার কথাটা শোনার থেকে বিরক্তিকর বাক্য দুনিয়াতে একটাও নেই, আপাতত অবনীর কাছে। কিছুই মনে পড়ছে না, আম্মু যা কিনবে ওগুলোই। ও, তাহলে আপনি আমাকে হেল্প করেন। আমার একটা থালা, একটা বালতি আর মগ কিনতে হবে। অবনী হিমেলের কথা শুনে হেসে উঠল। শুধু একটা থালা দিয়ে কি হবে? আপনাকে দেখে যেমনটা মনে হয় আসলে আপনি তার উল্টো। আচ্ছা, আপনার এগুলো কিছু কেনা লাগবে না, আমি বাসা থেকে দিব। আমাদের বাসায় অনেক আছে। না না, তার দরকার নেই, আমি কিনে নিতে পারবো। এই শহর বড় নিষ্ঠুরতার চাদরে মোড়ানো। টাকা থাকলে আপনার উপকার হবে, তাই অযথা খরচ করবেন না। ও আচ্ছা, আপনি দেখছি অনেক বুদ্ধিমতী। মেয়েদের বুদ্ধি থাকা ভালো। এই, আমি আপনার অনেক ছোট, আপনি আমায় তুমি করে বলবেন। আচ্ছা, চেষ্টা করব। চলেন আন্টির কাছে যাই। আমার কাজ শেষ হলে চলে আসবে। এখানকার সব দোকান তার চেনা, চলেন আপনাকে কিছুটা চিনিয়ে দিই। হিমেল অবনী দুজনে মিলে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। হিমেল খুব স্বাভাবিকভাবে রেসপেক্টের সাথে অবনীর সাথে কথা বলছে, যেহেতু অবনী তার পরিচিত কাশেম ভাইয়ের বোন। অন্যদিকে অবনীর হৃদয় জুড়ে এখন কেবল প্রিয় মানুষটাকে তার প্রতি ইমপ্রেস করার চেষ্টা। ও ভাই, এদিকে আসেন, ভাবিরে চুরি কিনা দেন। রাস্তার পাশে বসে থাকা মহিলা হিমেলকে উদ্দেশ্য করে বলে উঠল। অবনী, আপনি চুরি পড়েন? আবার জিগায়, প্রিয় মানুষটার থেকে চুরি গিফট পাওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার তা যে মেয়েটা পেয়েছে কেবল সেই বলতে পারবে। চুরি আমার ভীষণ পছন্দের, কেন মেয়েরা চুরি পরে কিনা আপনি তাও জানেন না বুঝি? না, আমি মনে করেছি মেয়েরা হয়তো বিয়ের পরে চুরি পড়ে। মৃদু স্বরে হেসে উঠল অবনী। আজ দেখেন তাহলে মেয়েরা বিয়ের আগেও চুরি পরে। অবনীর আগ্রহ দেখে হিমেল তাকে নিয়ে চুরিওয়ালি মহিলার কাছে এগিয়ে গেল। অবনী ভীষণ রকম ভালো লাগা কাজ করছে হিমেলের থেকে চুরি গিফট পাবে, এটা খানিকটা মেঘনা চাইতেই ঝড়ের মতো। নীল লাল রেশমি চুড়ি দেন তো। এই লাল ভাই একদম চুড়ি। ভাবিও যেমন সুন্দর, চুড়িগুলো আরো সুন্দর। ভাবির হাতে পরাইয়া দেন, ভালো মানাইবো। এক নিঃশ্বাসে বলতে লাগলো মহিলাটি। আরে, আপনি বারবার ভাবি কেন বলছেন? উনি আমার পরিচিত। ফ্রুকুসকে মহিলাকে বলল হিমেল। কত টাকা হয়েছে? মানিব্যাগ থেকে টাকা বের করে দিল হিমেল। অবনীকে উদ্দেশ্য করে বলল। চলেন এবার আন্টির কাছে যাই। আর এগুলো নেন। আপনি আমায় তুমি করে বলে এগুলো নিব, না হলে আমি আপনার কাছে রেখে দেন। মাথা খারাপ নাকি? থাকি ছেলেদের ম্যাসে, তারা দেখলে কি বলবে? তাহলে মিষ্টি করে বলেন, অবনী এগুলো তোমার জন্য কিনেছি, তুমি নাও। আচ্ছা, নাও এগুলো। হাত বাড়িয়ে অবনীকে চুরিগুলো ধরতে বলল হিমেল। মনে থাকে যেন আপনি আমাকে এখন থেকে তুমি করেই বলবেন, পরে আবার আপনি বললে কিন্তু এগুলো রিটার্ন দিব। এ কথা বলে দুজনেই হাসতে থাকে। হিমেল দেখতে পেল অবনীর মা আসছে তাদের কাছে। তারপর তারা দুজনেই রেখা বেগমের কাছে এগিয়ে গেল। প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে তিনজন ট্যাক্সি করে বাসার দিকে রওনা করল। ট্যাক্সি এসে পৌঁছালো বাসার সামনে। একে একে অবনী, রেখা বেগম, হিমেল ট্যাক্সি থেকে নামলো। রেখা বেগম ভাড়া দেওয়ার আগেই হিমেল মানিব্যাগ বের করে ভাড়া দিয়ে দিল। রেখা বেগম 2-3 বার না করলেও হিমেল শুনল না। হিমেল রেখা বেগম ও অবনীর হাত থেকে কেনাকাটার ব্যাগ নিজের হাতে নিয়ে হাঁটতে বলল, আর সে পেছনে হাঁটা শুরু করলো। আন্টি, এরা কেডা? হ্যাঁ, আগে তো কখনো দেখি নাই। কেডা এরা আপনাদের লগে? ভ্রুকুসকে বিস্ময়কর দৃষ্টিতে রেখা বেগমকে জিজ্ঞেস করলো মানিক, আর হিংসাত্মকভাবে হিমেলের চারপাশে একটা চক্কর দিল। মানিক ওই মহল্লার ছেলে। সে অবনীকে ছোটবেলা থেকে পছন্দ করে এবং তার পরিবারের সবার সাথে মানিকের অন্তরঙ্গ সম্পর্ক। যদিও অবনীর অজান্তেই এগুলো ঘটে থাকে। মানিককে অবনী একদমই সহ্য করতে পারে না। মানিকের গায়ের রং কালো আর বেপরোয়া ব্যবহার হওয়ার কারণে তাকে অবনী কালা মানিক বলে ডাকে। পরিবারের কেউ তার সামনে মানিকের কথা কখনো উচ্চারণ করতে পারে না। বাবা, কেমন আছো? অপরাধের মতো ভয়ে ভয়ে মানিককে উদ্দেশ্য করে রেখা বেগম বলল। তোমাকে বেশ কদিন পরে দেখলাম, বেড়াতে তো আসতে পারো। আন্টিকে দেখতে মন চায় না তোমার? রেখা বেগমের কথা শুনে আহ্লাদে ভেসে গেল মানিকের মনটা। আন্টি, আপনি একটু দেখবার মন খুব চায়। আপনি আমার মা।
বলে অবনীর দিকে তাকিয়ে আবারও কম্পিত হয়ে বলল। মায়ের মতো। হেলে দুলে হাঁটতে হাঁটতে রেখা বেগমের কাছে যেয়ে ফিসফিসিয়ে বলল। জানের ব্যবস্থাটা একটু করে দেন না, এগুলো আমার আবার সহ্য হয় না। হিমেলকে উদ্দেশ্য করে বলল। আমার ছোটখাটো ভালোবাসার কথা আপনারা ভুলে যায়েন না আবার। আসি তাহলে, আসসালামু আলাইকুম আন্টি। খুব দ্রুত গতিতে এগুলো বলে মানিক সেখান থেকে বিদায় নিল। মা এখন কি বাড়ির দিকে যাব? রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলতে থাকে অবনী, কিন্তু সে হিমেলের সাথে থাকার কারণে নিজেকে যথেষ্ট সংযত চিত্রে রেখেছে। এমন করিস কেন? ও তো এই মহল্লার ছেলে। ভরকানো ততস্থ চোখে অবনীর দিকে তাকালো রেখা বেগম, আর দৃষ্টি অবনীর থেকে সরিয়ে হিমেলকে বলল। চলো বাবা, ছেলেটা আমাদের খুব সম্মান করে, দেখলেই ভালো মন্দ জানার জন্য কাছে ছুটে আসে। শাক দিয়ে মাছ ঢাকার মতো করে হিমেলকে বলল অবনীর মা, এবং এক মুহূর্ত আর দেরি না করে বাসার দিকে হাঁটতে শুরু করলো। ও আচ্ছা, বুঝতে পেরেছি আন্টি। যদিও মানিকের চলেন বাসার উচ্চারণটা দিকে। খুব বিরক্তিকর লাগছে হিমেলের, কিন্তু সে খুব টলারেন্স এবং ভায়োলেন্ট, তাই বিষয়টা খুব একটা গুরুত্ব না দিয়ে বাসার দিকে এগোতে লাগলো। হিমেলকে ড্রয়িং রুমে বসতে দিয়ে রেখা বেগম ও অবনী যার যার রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেখা বেগম ফ্রেশ হয়ে হিমেলকে নাস্তা দেওয়ার জন্য কিচেনে ঢুকলো। হিমেল ড্রয়িং রুমের একদিকে খোলা দরজার পাশে বেলকনি দেখতে পেয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। আপনাকে অনেকক্ষণ একা থাকতে হলো তাই না? কিছু মনে করেননি তো? চাঞ্চল্য মুখটা মলিনতায় ভরে গেছে অবনীর। কই নাজো, আমার একা থাকতেই ভালো লাগে। বুঝেছি, কিন্তু আমার মোটেও একা থাকতে ভালো লাগে না। আমি আমার মনটাকে উড়িয়ে দিই পাখির ডানার মতো, আর বলি ঘুরে আসতে এই জঘন্য শহর ছেড়ে অনেক দূরের দেশে। নিজের ভালো লাগাগুলো এভাবে হিমেলকে বলল অবনী। আচ্ছা, আপনাদের বাড়িটা কি গ্রামে নাকি আমাদের মতো শহরে? আমার বাড়ি একেবারে পাড়া গায়ে, শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম। আপনি চাইলেও সেখানে বসবাস করতে পারবেন না, কেননা যারা ছোটবেলা থেকে শহরে বেড়ে ওঠে তারা কখনো গ্রামে বসবাস করতে পারে না। কে বলেছে আপনাকে? আমি থেকে আপনাকে দেখাবো বুঝলেন? উৎকণ্ঠা হয়ে বলে উঠল অবনী। তাই নাকি? বেলকনির গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মৃদু হেসে হিমেল বলল। তাহলে ভালোই হবে, আপনার এই জঘন্য শহরের একটা মানুষ অন্তত কমবে, আর গ্রামের মানুষ একজন শহুরে ম্যামকে সারা জীবনের মতো কাছে পাবে। আমাকে আপনার গ্রামে নিয়ে যাবেন? হৃদয় স্পন্দন বেড়ে গেল অবনীর। তাহলে কি হিমেল কিছুটা তাকে তার হৃদয়ে না বলা কথা কি বুঝতে পারছে? আবেগঘন কণ্ঠে আক্ষেপ নিয়ে জিজ্ঞেস করল অবনী। আমি আমার বাড়ির সবাইকে আপনার না মানে তোমাদের কথা বলবো, আর কোনো একদিন সময় করে বেড়াতে নিয়ে যাব তোমাদের। খুব সহজে উত্তরটা দিল হিমেল। থাক, আপনাকে এত কষ্ট করতে হবে না। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল অবনী, আর মনে মনে বলল, হায় রে কপাল, আমি কি বোঝাইতে চাই আর সে কি বোঝে। দেখেছো তো, এখনই তোমার গ্রামের প্রতি একটা অনীহা বোধ হচ্ছে। তাহলে আবার নানু বলে লম্বা মানুষগুলো অসম্ভব রকম বোকা হয়, আজ তার প্রমাণটাও পেলাম। মানুষের মনের কথা কখনো রিড করতে চেষ্টা করেছেন আপনি? শুধু তো তাল গাছের মতো লম্বা হয়েছেন। হাসিমাখা কণ্ঠে হিমেল বলল। এই, তুমি দেখছি আগে থেকে গ্রাম দেখেছো, তা না হলে আমাকে তাল গাছের সাথে তুলনা করছো কিভাবে? তাহলে তোমার আর গ্রামে যে কাজ নেই, তোমার বাসার বাকিদের নিয়ে যাব। উফ, আপনার সাথে আমার কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। চলেন তো ভেতরে চলেন, থালাবাটি নিয়ে বিদায় হন। হিমেল অবনীর কথা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝেও না বোঝার ভান করছে, কারণ অবনী তার থেকে প্রায় 7-8 বছরের ছোট, সবেমাত্র এসএসসি পাশ করেছে, কলেজে ভর্তি হয়েছে। এ সময় মেয়েরা ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে তো একটা বেকার ছেলে, তাকে যে করেই হোক প্রতিষ্ঠিত হতে হবে। তাই এই অবস্থায় কিছুতে কোনো রকম আবেগকে প্রশ্রয় দিতে চায় না সে। এজন্য অবনীর সব কথা হেয়ালির মতো মনে করল হিমেল। ড্রয়িং রুমে ঢুকে নাস্তা কিছুটা মুখে দিয়ে রেখা বেগমের থেকে বিদায় নিল হিমেল। লম্বু, আপনার থালাবাটি নিয়ে যান, চলে যে যাচ্ছেন, খাবেন কিসে? একটা ব্যাগে প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র দিল অবনী, আর একটা নতুন বালতি মগ। অবনী প্লিজ, আমি এত কিছু নিতে পারবো না, কেমন দেখাবে। তুমি ব্যাগটাই দাও, ও দুটো অপশনাল ছিল, না হলেও চলবে। আর মৃদু হেসে বলল, অসংখ্য ধন্যবাদ তোমাকে পুচকি মেয়ে। মিস্টার হিমেল, ডোন্ট থিঙ্ক মাই টক আর ফানি, ওকে?
ম্যাসে পৌঁছে ছোট চৌকি খাটের উপর অবনীর দেওয়া জিনিসপত্রের ব্যাগটা একপাশে রেখে অন্য পাশে কিছুটা হেলান দিয়ে বসলো হিমেল। 2-3 মিনিট রেস্ট নেওয়ার পর ব্যাগ থেকে সবকিছু বের করলো এবং দেখতে পেল ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা আছে, তোমাকে দেখার পরে আমার বুকের ভিটে একটা ছোট্ট চারাগাছ জন্ম নিয়েছে। কি যে যত্ন করে প্রতিটা মুহূর্ত তাকে বড় করছি, তুমি হয়তো উপলব্ধিও করতে পারবে না। এই চারাগাছটার নাম কি হতে পারে তুমি জানো? এই চারাগাছটার নাম প্রেম। তুমি কি আমার হবে, লম্বু? হিমেল এদিক ওদিক তাকিয়ে চিরকুটটা জানালা দিয়ে ফেলে দিতে গেল। তারপর হঠাৎ আবার না ফেলে ছোট করে ভাঁজ করে মানিব্যাগে রেখে দিল এবং মনে মনে ভাবতে লাগলো, অবনীকে নিয়ে যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। যদিও এটা আমার এত বছরের জীবনের এই প্রথম কারো থেকে পাওয়া প্রেমের চিরকুট, তাই যত্ন করে রেখে দিলাম। কিন্তু এই প্রেমে সাড়া দেওয়া কিছুতেই সম্ভব না। ভালো চাকরি না পেলে খুব দ্রুত এখান থেকে কাউকে কিছু না বলে চলে যাব আমি। আর কোনোভাবে অবনীর সম্মুখে আমার যাওয়া উচিত হবে না। অবনীর ডাকে সাড়া দেওয়া মানে কাশেম ভাইকে অপমান করা হবে। কিছুতেই এমন বেইমানি করা যাবে না। দুশ্চিন্তায় পড়ে গেল হিমেল। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ল। সকাল হলো। জানালা দিয়ে ভোরের আলো হিমেলের ঘুমন্ত চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল তার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বালিশের পাশে রাখা মোবাইল হাতে নিয়ে বারান্দার দিকে হাঁটতে লাগলো এবং কাশেমের নাম্বারে ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আজ না একটা চাকরির জন্য কোথায় আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন, আমি কি আসবো? হ্যাঁ, আমি তোমাকে কিছুক্ষণ পর কল দিতাম, তুমি আমাদের বাসায় চলে এসো। না ভাই, এখন বাসায় যাব না, অন্য কোথাও আসি। তাহলে তোমার সাথে প্রথম যেখানে দেখা হয়েছিল ওখানে থেকো 10টার দিকে। আচ্ছা ভাই। বলেই ফোন কেটে দিল হিমেল। ওয়াশরুমে ঢুকে মুখের খোঁচা খোঁচা দাড়ি মোচ কেটে ক্লিন শেভ করে গোসল সেরে ফেলল হিমেল। বাইরে এসে ফোনের দিকে তাকিয়ে দেখতে পেল প্রায় 8টা বেজে গেছে। তাড়াহুড়ো করে সকালের নাস্তা করে বেরিয়ে পড়ল সে। ম্যাচের সামনে দাঁড়িয়ে একটা রিকশাকে ইশারা করলো যাবে কিনা জানার জন্য। রিকশাওয়ালা এগিয়ে আসলেই হিমেল রিকশায় উঠে বসল এবং তার গন্তব্যস্থানে এগিয়ে দিতে বলল। কিছুক্ষণ পরে সালাউদ্দিন মেডিকেল হাসপাতালের সামনে পৌঁছে গেল হিমেল। রিকশা থেকে নেমে ফোনের দিকে তাকিয়ে দেখে তখন সময় 9:20। প্রতিদিনের মতো সকাল সকাল রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো অবনী। সালাউদ্দিন মেডিকেল হাসপাতালের সামনে দিয়ে তার কলেজে যেতে হয়। রিকশার উপরে বসে অবনী দেখতে পেল হিমেল দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানের পাশে। হাতা লম্বা সাদা রঙের একটা শার্ট আর কালো রঙের প্যান্ট পরেছে হিমেল। প্রথম দিনের থেকে আজ তাকে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে অবনীর চোখে। ঠিক যতটুকু সৌন্দর্য দেখলে একটা চোখ আটকে যায়, ততটুকু সুন্দর লাগছে আজ হিমেলকে দেখে। রিকশাওয়ালাকে থামিয়ে টাকা দিয়ে চলে যেতে বলল অবনী। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে কালো কলেজ ব্যাগ নিয়েছে অবনী। লম্বা ঘন কালো চুলগুলো দুটো বেনুনি করে ছেড়ে দিয়েছে কাঁধের দুপাশে। শুভ্র রঙে অবনীকেও অসম্ভব সুন্দর লাগছে আজ। হিমেল অবনীকে রিকশা থেকে নামতে দেখে না দেখার ভান করে অন্যদিকে হাঁটা শুরু করলো। এই যে শুনছেন, হ্যালো, এই এক্সকিউজ মি, আপনি আমাকে দেখে না দেখার ভান করলেন কেন? আরে অবনী, তুমি এখানে কোথায় যাচ্ছ? কলেজ ড্রেস পরে মানুষ কোথায় যায় শুনি? হেসে উঠল হিমেল। ও আচ্ছা, কলেজে যাচ্ছ, গুড গার্ল। তোমার কলেজ এদিকে জানতাম না তো। দাঁতে দাঁত রেখে বিরক্তিকর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিছু বললেন? কই না তো। তোমার তাহলে লেট করা উচিত হবে না, আমি রিক্সা ডাকছি, ওয়েট। আরে আরে, আপনি দেখছি আমাকে রীতিমতো অ্যাভয়েড করছেন কেন? খুব বিরক্ত করছি আমি? ছি ছি, তুমি যে কি বলো না। তোমাকে কেন অ্যাভয়েড করবো বুঝি? তোমার ক্লাসে যেতে লেট হবে তাই বললাম। এখন কয়টা বাজে জানো? জি জানি, এখন 9টা, 9:30 বাজে হয়তো। 9টা তো অনেক আগে বেজেছে, এখন প্রায় 10টা বাজতে চললো। তুমি আর একটু লেট করলে আমার জীবনে 12টা বাজবে। কি বললেন? বলেন তো শুনি, আবারও বলেন। শুনেন, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো, আজ কলেজ যাওয়া বন্ধ। আপনাকেও কোথাও যেতে দিব না, এটা আপনার শাস্তি। আমার জেদ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। থাকো, কিন্তু তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? না, কেন? কাশেম ভাইয়ের অপেক্ষায়। উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। ভয়ে একটা শুকনো ঢোক গিল অবনী। কান্না কান্না কণ্ঠে হিমেলকে বলল,
দাদা এইখানে আসছে? আপনি আমাকে আগে বলেননি কেন? কেস খাইয়ে দিচ্ছিলেন তো কচু, ধুর। বিস্ময়কর দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে হিমেল বলল, তুমি আমাকে বলার সময় দিলে তো, এই এসেই পড়লো বলে। তুমি আরো একটু থাকো, সমস্যা নেই তো। ওরে বাবা না, দাদাকে আমি ভীষণ ভয় পাই, প্লিজ দাদাকে কিছু বলবেন না। আর হ্যাঁ, আপনাকে কিন্তু আমি মোটেও ভয় পাই না। জাস্ট একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছিলাম। আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাইনি। কিসের উত্তর? অবাক হওয়ার মতো করে প্রশ্ন করল হিমেল। তার মানে আপনি চিরকুটটা পড়েননি, তাই তো? না তো, কিসের চিরকুট? মিথ্যা কথা বলে কি লাভ শুনি? ব্যাগের ভেতর ছিল, ওটা কি খুলে দেখার সময় হয়নি আপনার? ও সরি, ব্যাগটা তো সকালে মেসের খালা প্লেট নেওয়ার সময় খুলেছিল। আর সবকিছু খালাই তো গুছিয়ে রেখেছে। তবে খালা যখন রুমে ঝাড়ু দিচ্ছিল তখন ময়লার সাথে ওটা কাগজ ফেলে দেওয়ার জন্য নিয়ে যেতে দেখেছি। রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলতে থাকে অবনী। এই আপনি এত কেয়ারলেস কেন? আমি কত কষ্ট করে অতটুকু সময় চিরকুটটা লিখেছি, আপনি জানেন? অসহ্য মানুষ, উফ। থাকেন আপনি। বলে রিক্সা নিয়ে চলে গেল অবনী। যা বাবা, বাঁচা গেল আজকের মতো। পুনরায় আবার চায়ের দোকানের কাছে ফিরে যেয়ে দোকানদারের কাছে এক কাপ চা অর্ডার করে দিল হিমেল। দোকানদার চা রেডি করে এগিয়ে দিল হিমেলের দিকে। হিমেল চায়ে মুখ দিতেই কাশেম চলে আসলো সেখানে। কাশেম ভাই, আপনার জন্য চা অর্ডার দিই? না না, বাসা থেকে মাত্র খেয়ে আসছি, শেষ করো। চা শেষ করে হিমেল ও কাশেম ট্যাক্সি করে একটা বড় বিল্ডিং এর সামনে যেয়ে নামলো। বিল্ডিংটার সবটা একটা কোম্পানির চেয়ারপারসনের সাথে দেখা করার জন্য হিমেলকে নিয়ে এসেছে কাশেম। দুজনে মিলে লিফটে করে একেবারে কোম্পানির চেয়ারপারসনের রুমের তলায় যেয়ে থামলো। চারদিকে সিসি ক্যামেরায় আয়ত্তভুক্ত। হিমেলকে গেস্ট রুমে রেখে প্রথমে কাশেম চেয়ারপারসনের রুমে ঢুকলো। কাশেম অনুমতি নিতে বলল, আসবো বস? আরে কাশেম, আসো আসো, বসো। কাশেম এগিয়ে এসে বলল, আমার সাথে আজ একটা ছেলেকে নিয়ে এসেছি বস, বাইরে বসে আছে। দেখতে বেশ লম্বা চওড়া, সৎ সাহসী, গ্রামের ছেলে। অভাবে পড়ে শহরে এসেছে, দরিদ্র পরিবারের ছেলে। আপনার উপকার হবে। উচ্চস্বরে হেসে উঠল লোকটি। বলল, টাকার দরকার দুনিয়া সবার, টাকা ছাড়া কিছু চলে না, বুঝলে কাশেম? আমি ছেলেটাকে সিসি ক্যামেরায় দেখেছি, কাজ পারলে হবে। কাজ ভালো করে বুঝিয়ে দিয়েছো তো? বস, সে খুব ভদ্র। প্রথমে অন্ধকার পথের কথা বললে কাজ নাও করতে পারে, তাছাড়া চলে যাবে। তাই আপনার এখানে নিয়ে আসছি, জবের কথা বল। বাহ, তুমি আসলেই সাংঘাতিক। ঠিক বলেছ, ওকে আমি সিস্টেমে ফেলে কাজ করাবো। এখানে নিয়ে এসো। জি বস, কিন্তু আরে পাবা তো, আগে দেখি কি হয়, পোষ মানে কি না, তারপর খুশি করব তোমাকে। বস, পকেট খুব পাকা যাচ্ছে, আমি পুরোটা বুঝিয়ে দেবো, ওকে? ড্রয়ার থেকে একটা টাকার বান্ডিল নিয়ে কাশেমের সামনে ফেলে দিল লোকটি। কাশেম শকুনের মতো খামচে ধরল টাকার বান্ডিলটা। ছটপট প্যান্টের পকেটে ঢুকিয়ে হিমেলের কাছে চলে আসে সে। হিমেল এখানে আপাতত কোনো লোক নিতে চাচ্ছে না। কেন ভাই? অসহায়ের মতো কাশেমের দিকে তাকালো হিমেল। একটু বুঝিয়ে বলেন না ভাই প্লিজ, আমার একটা চাকরির খুব প্রয়োজন। অনেক কষ্টের পর স্যার রাজি হয়েছে, যদিও কিন্তু। কি ভাই? আমি কোনো সমস্যা করব না, কখনো কারো অবাধ্য হব না। আর আমি অনেক পরিশ্রম করতে পারি, আপনাকেও আমার জন্য কথা শুনতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়। স্যার অনেক রাগী মানুষ, তার লোকের অভাব নেই এমন কিছু করবে না। জীবনে তোমাকে বাদ দিয়ে দেয়, আর আমার প্রতি ওনার আস্থা ক্ষুণ্ণ হয়। ঠিক আছে ভাই। চলো, তোমাকে স্যার দেখবেন, কাজ বুঝিয়ে দেবেন। হিমেলকে নিয়ে বসের রুমে ঢুকলো কাশেম। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, তার নাম হিমেল, তার কথাই আপনাকে বললাম কিছুক্ষণ আগে। ও আচ্ছা, বসুন। হিমেল ও কাশেম দুজনে দুটি চেয়ারে বসলো। নাম কি তোমার? বাসা কোথায়? পড়াশোনা? জি, আমার নাম হিমেল, বাসা খুলনা। এইচএসসি পাশ করার পর আর পড়ালেখা করতে পারিনি। কেন? জি, পারিবারিক কিছু সমস্যা ছিল। এমন সমস্যা? ফিনান্সিয়াল? জি। আচ্ছা শোনো, আমার এখানে বিশ্বস্ততার সঙ্গে কাজ করলে তোমার কোনো অভাব থাকবে না। শুধু তোমাকে একটু আন্তরিক হতে হবে, বুঝতে পেরেছো? জি।
দেখো, আমার এত বড় প্রপার্টি, আমার বাইরের দেশের সঙ্গে বিজনেস করতে হয়, তাই দেশেরগুলো ভালো করে দেখাশোনা করা অসম্ভব হয়ে পড়েছে। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার এই বিজনেসগুলো তদারকি করবে। স্যারের কথা শুনে আনন্দে মন ভরে গেল হিমেলের। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আমার আশা পূরণ হতে চলেছে। জি স্যার, আমি পারবো। আপনি শুধু বলেন কি করতে হবে। গুড, তোমার মতোই ছেলে আমি খুঁজছিলাম। কাল থেকে কাজ শুরু করো তাহলে, আজ আসতে পারো। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধার সাথে সালাম দিয়ে স্যারের থেকে বিদায় নিল হিমেল ও কাশিম। তারপর দুজনে প্রয়োজনীয় কথা শেষ করে যার যার বাসায় চলে গেল। এভাবেই কেটে গেল কয়েকদিন। অবনী বা হিমেল কারো সাথেই কারো দেখা হলো না। অবনী কয়েকবারই দেখার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। হিমেলও তার কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ততার মধ্যে সময় পার করেছে। হিমেলকে বস প্রথম দিকে কোনো রকম কোনো অবৈধ কাজের অফার দেয়নি, তাই হিমেল ব্যস্ততার সাথে তার সব কর্ম চালিয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে হিমেলের বস তাকে ফোন দিল এবং বলল, হিমেল, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। হিমেল বসের কাছে যেতেই হিমেলকে তার বস বলল তার ব্যবসায়ী কাজে খুব প্রবলেম হচ্ছে। হিমেল, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। প্লিজ, আমি তোমাকে একটা তালিকা দিচ্ছি, তুমি তাদের থেকে আমার টাকাগুলো কালেকশন করে দাও। স্যার, আপনি এভাবে বলছেন কেন? আমি তো আপনার কাজে সহযোগিতা করার জন্য এখানে এসেছি। অনেক ধন্যবাদ হিমেল, তুমি দ্রুতই তোমার কাজ শুরু করো। অনেকের কাছে সে বড় অঙ্কের টাকা পাবে, কিন্তু কেউই টাকা দিতে চাচ্ছে না, উল্টো তাকে আরো ভয় দেখাচ্ছে। এমতো অবস্থায় সে কি করতে পারে? এটা বলে একটা বড় তালিকা হিমেলের কাছে ধরিয়ে দিল তার বস। তালিকাটিতে ছিল মহল্লার ধনী ব্যবসায়ীদের নাম। হিমেল তালিকাটি নিয়ে তার ম্যাচে চলে আসলো এবং তালিকা অনুযায়ী এক একজনের কাছে যেয়ে টাকার জন্য প্রেসার দিল। বসের দেয়া আদেশ মানতেই অনেক ব্যবসায়ীকে সে মারধর পর্যন্ত করেছে। মহল্লায় এখন তাকে চাঁদাবাজ নামে চেনে। তাকে দেখলে মহল্লার সব ব্যবসায়ীরা ভয় পায়। সকাল সন্ধ্যা এখন হিমেলের একটাই কাজ, বসের দেয়া আদেশ অনুযায়ী টাকা আদায় করা। কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না তাকে দিয়ে বস পাওনা টাকা আদায় করছে না চাঁদাবাজি করাচ্ছে। প্রতিদিনের মতো সকাল সকাল ম্যাচের থেকে বেরিয়ে পড়ল হিমেল টাকা আদায়ের উদ্দেশ্যে। অবনী তার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিক্সা থেকে অবনী দেখতে পেল হিমেল খুব দ্রুত তার সাথে একটা দোকানের দিকে যাচ্ছে। অবনী রিক্সা থামিয়ে নেমে পড়ল, হিমেলের পিছু নিল। অবনীকে তাদের এক পরিচিত দোকানদার ডাক দিল। অবনী মা, কোথায় যাও? এদিকে এসো। কলেজে যাচ্ছিলাম আঙ্কেল, একটু প্রয়োজনে এখানে এসেছি। কেমন আছেন আপনারা? আর কিভাবে ভালো থাকবো? তোমার সামনে যে ছেলেটাকে যেতে দেখলে না, কিছুদিন আগে তুমি আর তোমার মায়ের সাথে ওই ছেলেটাকে দেখছিলাম। তোমার পরিচিত নাকি? হ্যাঁ আঙ্কেল, উনি আমার পরিচিত। কেন, কি হয়েছে? ছেলেটা তো একটা চাঁদাবাজ, তার টর্চারে আমাদের এখানে ব্যবসা করাই মুশকিল হয়ে পড়েছে। কি বলছেন এসব আঙ্কেল? আকাশ ভেঙে পড়ল অবনীর মাথায়। কথাটা শোনার পরে অবনীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছি, সে কিন্তু একটা মস্ত বড় চাঁদাবাজ। এমন কুসন্তান আল্লাহ যেন কাউকে না দেয়। অনেক কষ্টে নিজেকে সামলে অবনী দোকানদারের থেকে বিদায় নিল। অবনীর দু চোখ জলে ভরে গেল। চারিদিকে অন্ধকার দেখছে সে। বিষদময় লাগছে সমস্ত পৃথিবীকে। এতদিন যে হিমেলকে অন্ধের মতো বিশ্বাস করত, তার হৃদয়ের প্রতিটা কোনায় কোনায় যে নামটি লেখা তার এই রূপ, ছিছি। অবনী মনে মনে ভাবতে থাকে, আজ যে করেই হোক হিমেলের সাথে দেখা সে করবেই। তাই সে আড়ালে দাঁড়িয়ে থাকে। প্রায় 2 ঘন্টা পর দেখতে পেল হিমেল বেরিয়ে আসছে। হিমেলের চোখে মুখে অগ্নিকুণ্ডের আভা। এই যে শুনছেন। পেছন থেকে হিমেলকে ডাক দিল অবনী। হিমেল পেছনে তাকালো। অবনীকে দেখে বলল, কেন, আপনার মহৎ কাজে বাধা দিলাম বুঝি? রাগান্বিত কণ্ঠে উত্তর দিল অবনী। এভাবে কেন বলছো? আচ্ছা, এভাবে বলছো কেন? কি হয়েছে তোমার? পরিচিত মানুষের চেহারা যখন অপরিচিত দেখায় তখন পৃথিবীটা বিষাদময় লাগে। আমি কোনো ভুল ক্ষণেও এই দিনটা দেখতে চাইনি। আফসোস, তাই আমায় দেখতে হলো। অর্থের মোহ আপনাকে এইভাবে গ্রাস করবে কখনো ভাবিনি আমি, মিস্টার হিমেল। এই, তুমি আমাকে এভাবে বলছো কেন? কি করেছে আমি? বিস্ময়কর দৃষ্টিতে অবনীর দিকে তাকালো হিমেল। নাটক তো ভালোই জানেন দেখছি। নাটক মানে কি বলতে চাইছো অবনী তুমি? সোজা সাপটা ভাবে বলো, আমি কিন্তু রেগে যাচ্ছি। এত পেঁচিয়ে কথা বলা আমি পছন্দ করি না। আপনি এখানে চাঁদাবাজি করছেন, এটা কি মিথ্যা? আপনার জন্য মহল্লার কোনো ব্যবসায়ীর চোখে ঘুম নেই, এটা কি মিথ্যা? আপনার জন্য ব্যবসায়ীর দোকান বন্ধ করে পালাচ্ছে, এটা মিথ্যা?
কতটুকু কষ্ট পেলে একজন ব্যবসায়ী বলতে পারে যে আপনার মতো কুলাঙ্গার যেন কারো ঘরে জন্ম না নেয়? আপনি বোঝেন এগুলো? বুঝবেন বা কি করে? আপনি তো অনুভূতি শূন্য মানুষ। এই, তুমি কিন্তু বেশি বলে ফেলছো। সিংহের মতো গর্জে উঠল হিমেল। আমি আমার দায়িত্ব পালন করছি। আমার অফিসের স্যাররা পাওনা টাকা আমার অফিসের স্যারের পাওনা টাকা আদায় করছি। এটা আমার শুধু দায়িত্ব। আর কুলাঙ্গার কাকে বলছো? অমানুষের মতো কাজ কখনো হিমেল করেনি, আর করবেও না। তোমার দাদা কাশেম ভাই আমাকে চাকরিটা ম্যানেজ করে দিয়েছে। তোমার যদি বিলিভ না হয়, তুমি তার কাছে জেনে নিও। ওকে, বাই। বুকের মাঝে সীমাহীন যন্ত্রণা, দু চোখ জুড়ে মলিন বিষণ্ণতার ঢেউ, লাবণ্যহীন শুষ্ক ঠোঁট, নীরব দীর্ঘশ্বাসের হাহাকার নিয়ে বাসায় ফিরল অবনী। কলিং বেল বাজল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল তার খালা। সেই দরজাটি খুলল। অবনীকে দেখে তার খালা বুঝতে পেল কিছু একটা হয়েছে তার। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর মা? খালামণি কেমন আছো? কই কিছু তো হয়নি, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না খালামণি, আম্মু কোথায়? তোর মা আর কাশেম গল্প করছে। তুই ফ্রেশ হয়ে নে, আমরা দুজন মিলে একসাথে আজ খাবো। খালামণি কিছুই খেতে ইচ্ছে করছে না আমার, তুমি খেয়ে নাও না। তা বললে তো হবে না। এখন কয়টা বাজে জানিস? দুপুরের খাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। দ্রুত খেতে আয়, আমি ওয়েট করছি। খেতে খেতে বলবি কি হয়েছে তোর। অবনীর খালামণি অনেক নাছোড়বান্দা। অবনী খুব ভালো করেই জানে না খেলে তার খালামণি তাকে কিছুতেই ছাড়বে না। তাই সে রাজি হয়ে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য রুমে গেল। অবনীর রুম আর কাশেমের বেডরুম ছিল পাশাপাশি। সে শুনতে পেল কাশেম আর তার মা কথা বলছে। অবনী আড়াল থেকে শোনার চেষ্টা করল যে তারা দুজন কি কথা বলছে। যদিও অবনী সেখানে উপস্থিত হওয়ার আগে অনেক কথাই শেষ করে ফেলেছে তারা, তারপরেও অবনী যতটুকু অবগত হলো সেখানে হিমেলকে নিয়েই তারা কথা বলছিল। কথা বলতে বলতে কাশেম একসময় বলেই ফেলল, হিমেল যদি তার বসের কথা সুন্দরভাবে শোনে তাহলে কাশেম বড় অঙ্কের অ্যামাউন্ট পাবে। কাশেম মুখোশের আড়াল থেকে এই কাজগুলো করতে চায়। কাশেম বলল, হিমেলকে সে যে পথে নামিয়ে দিয়েছে সেখান থেকে হিমেল চাইলেও বেরিয়ে যেতে পারবে না। হিমেল পুলিশের কাছে আটক হবে, আর এই শহরে হিমেলকে সাহায্য করার মতো আর কেউ নেই। যখন হিমেল পুলিশের কাছে আটক হবে তখন কাশেম তাকে সাহায্য করবে, আবার ছাড়িয়ে নিয়ে আসবে, এবং হিমেল একসময় রেগে যেয়ে এই অবৈধ পথ নিজেই ছাড়তে চাইবে না। এগুলো বলে কাশেম আর তার মা হাসতে থাকে। শ্রদ্ধাভাজন মা আর দাদার হায়নার মতো হিংস্র রূপ দেখে অবনী নিথর হয়ে দাঁড়িয়ে রইল। আকণ্ঠ যন্ত্রণা হচ্ছিল অবনীর সমস্ত শরীরে। যে দাদা ও মায়ের চোখে সে কেবল দয়া, মায়া, ভালোবাসা দেখেছে এতদিন, সে চোখ আজ হিংস্রতা, লোভে আচ্ছন্ন। অবনীর চোখে এখন সমস্ত পৃথিবীটাকে ঘোলাটে, স্থির, বিবর্ণ মনে হচ্ছে। টকটকে রক্তজবার মতো হয়ে গেল অবনীর দুটো চোখ। দেয়ালের গায়ে ঘেঁষে পালঙ্কের হাতল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে অবনী। তার মনে হচ্ছে ছেড়ে দিলেই মুখ থুবড়ে খেয়ে পড়ে যাবে। আস্তে আস্তে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল অবনী। তার মনে হতে লাগলো, আজ আমার চিৎকার করে কান্না করার জায়গাটাও নেই। বালিশে মুখে চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবনী, এবং সে ভাবতে থাকে কাউকে কিছু বুঝতে দেয়া যাবে না। অন্ধকারের পথ থেকে হিমেলকে তার বাঁচাতে হবে, ফেরাতে হবে যে করেই হোক। অবনী, কই এলি? দরজা বন্ধ করেছিস কেন? অবনীর খালামণি পুনরায় আবার ডাকতে থাকে। খালামণি, আমি ওয়াশরুমে, তুমি বসো, আমি আসছি। যন্ত্রণা লুকিয়ে খালামণিকে সাড়া দেয় অবনী। চলে আয়, আমি কিন্তু বসেই আছি। আচ্ছা, একটু বসো। খাবারের টেবিলে অবনী আর তার খালামণি একসাথে বসল। অবনীর ক্ষুধার্ত পেট, কিন্তু খাবার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ হচ্ছে না। ক্রমে নির্ভীক হয়ে উঠছে অবনী। তাকে অতল সমুদ্রে ডিঙিয়ে উঠতেই হবে। শুকনো মলিন দৃষ্টিতে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে অবনী। পৃথিবীর কোনো রূপ, রস, গন্ধ তাকে আর আকৃষ্ট করতে পারছে না। চাপা কান্নার দীর্ঘশ্বাস মনের দরজায় নক করছে তার। সযত্নে গড়া হৃদয়ের ভালোবাসা টিকে আজ কত কথাই বলে এসেছে সে। সব কথাগুলো তার কর্ণ ধরে বাজতে লাগলো। মা, এবার বলতো তোর কি হয়েছে? এমন চাঞ্চল্য, মুখটা মলিনতায় ভর করেছে কেন? কে কষ্ট দিয়েছে আমার অবনীকে? অবনীর খালামণি অবনীকে ভীষণ ভালোবাসে। কিছুই হয়নি খালামণি, তুমি খুব দ্রুত খাবার শেষ করো তো। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমি ঘুমাবো।
আমার না বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে জানো। কি বলছিস এগুলা? চল, এক্ষুনি চল। আমি আর খেতেই চাই না কিছুই। তোর মাকে ডাকবো? তাড়াহুড়ো করে অবনীর খালা তার মাকে ডাকতে গেল। না খালামণি, তেমন কিছুই না, আমার কিছুই হয়নি। কতদিন তুমি আমার ছোটবেলার মতো আদর করে ঘুম পাড়িয়ে দাও না বলো তো, তাই বললাম, কাউকে ডাকতে হবে না। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আগে বলবি তো বুড়িমা, তোর অসুখের কথা আমি শুনতেই পারি না। ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে বড় করেছি তো। খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে অবনীর খালা কথাগুলো অবনীকে বলল। অবনী চেয়ার ছেড়ে উঠে খালামণিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষণিকের জন্য অবনীর বিষাক্ত হৃদয়টা একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পেল। অবনীর কথা মতো তার খালামণি তাকে ঘুম পাড়িয়ে দিল। প্রাণহীন নিথর দেহের মতো পড়ে ঘুমোতে লাগলো অবনী। অবনীর গায়ে একটি চাদর জড়িয়ে দিল তার খালামণি। রুমের লাইট বন্ধ করে দরজা লাগিয়ে দিল। সন্ধ্যা হলো। অবনী অনেক আগেই ঘুম থেকে উঠেছে। সে তার ফুল গাছের যত্ন নিয়েছে। মন ভালো করার জন্য আগে যে পন্থা অবলম্বন করত তার কোনোটাই বাদ রাখেনি অবনী। মা এবং দাদা কারোর সাথেই তেমন কথা বলতে চাইছে না অবনী। আবার তাদের বুঝতেও দিচ্ছে না যে সে তাদের প্রতি রেগে আছে। তাদের সব ষড়যন্ত্র সে অবলোকন করছে। কৌশলে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। অনেক আগে থেকেই অবনী চিন্তা করে রেখেছে সন্ধ্যার পর সে তার খালামণি ও খালামণির ছোট মেয়ে বাবুকে নিয়ে বেরোবে। হিমেলের ম্যাচের ওদিকে যেতে চায় সে। যেমন ভাবনা তেমন কাজ। অবনী তার মা ও খালামণিকে রাজি করিয়ে বেরিয়ে পড়ল। কোইন্সিডেন্টলি আজও হিমেলের সাথে অবনীর দেখা হয়ে গেল। আর হিমেল বরাবরের মতো অবনীকে এড়িয়ে যেতে চাইল। এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, কেননা সকালে অবনীর আচার আচরণ হিমেলকে অনেক কষ্ট দিয়েছে। অবনীর খালামণি তার নিজের কেনাকাটা করতে থাকে। অন্যদিকে অবনী তার খালামণির থেকে কিছু সময় চেয়ে নিয়ে হিমেলের কাছে ছুটে গেল। হিমেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হিমেলের সামনে যেয়ে দাঁড়িয়ে হিমেলকে উদ্দেশ্য করে কথাটি বলল অবনী। গম্ভীর স্বরে হিমেল উত্তর দিল। হ্যাঁ, বলো। দেখুন, আমার হাতে বেশি সময় নেই। আমি আমার খালামণির সাথে এসেছি। কিছু কথা আপনাকে না বলে আমার ভেতরটা ছটফট করছে। অস্বস্তিকর যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? হিমেল বলল, সকালে এমন আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমায় মাফ করে দিন। এভাবে বলতে হবে না, আমি কিছুই মনে করিনি। হিমেল, আপনি আমার কয়েকটা কথা রাখবেন প্লিজ। বলতে পারো, চেষ্টা করবো রাখার জন্য। দেখুন, আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই মহল্লা ছেড়ে চলে যান। হ্যাঁ, চলে যাব, কিন্তু তুমি বলো আমাকে কেন এগুলো বলছো? আপনাকে আমি আগেই বলেছিলাম এই শহরটা জঘন্য। জঘন্য এখানকার মানুষগুলো, তাদের আচরণ। নিষ্ঠুরতার চাদরে মোড়ানো শহরের প্রতিটা পথ। আপনি যে মানুষগুলো ফেরেশতার মতো বিশ্বাস করেছেন, শ্রদ্ধা করেছেন, সেই মানুষগুলো আসলে অন্ধকারের মানুষ। তারা কখনো একটা ভালো হিমেল তৈরি করতে পারেনি। অথচ এমন হাজারো হিমেলকে অন্ধকারে ঠেলে দিয়েছে তারা। আমার দাদাও তার বাইরে নয়। কথাগুলো শেষ হতে না হতেই অবনীর ভেতরে ভেঙে যেতে লাগলো। সাইরেনের তীক্ষ্ণতা বেজে উঠল তার হৃদয়ে। অশ্রু ঝরা চোখে হিমেলের দিকে তাকালো অবনী। হাত জোর করে ক্ষমা চাইছি। এই অমানুষদেরকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। এখান থেকে এই মহল্লা ছেড়ে আপনি অনেক দূরে চলে যান। মলিন বিষণ্ণ দৃষ্টি নিয়ে অবনীর দিকে তাকিয়ে থাকে হিমেল। অবশ্য সে সারাদিন এগুলি নিয়ে গবেষণা করেছে, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। ধরে নিয়েছে তার এখান থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। অবনী, তোমাকে অনেক ধন্যবাদ। সকালে তুমি যদি আমাকে এই কথাগুলো না বলতে, আমি কখনোই বুঝতে পারতাম না আমার সাথে কি হচ্ছে, অথবা আমি কি করছি। দেখো, আমি গ্রামের মানুষ। গ্রামেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আকাশচুম্বী কোনো স্বপ্ন আমি দেখি না। সাধারণভাবে জীবনযাপন করতে চাই। ফিনান্সিয়াল সমস্যার কারণে গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম আমি। তোমার দাদার ভরসার হাতটাকে আমি অনেক মহৎ কিছু ভেবেছিলাম। শুনেছি শহর খুব খারাপ, কিন্তু এইভাবে আমি আমার ছন্দ হারিয়ে ফেলবো কখনো ভাবিনি। যাই হোক, কারোর প্রতি কোনো কষ্ট নেই আমার। বিন্দুমাত্র কোনো অভিশাপও আমি কাউকে কখনো দিতে চাই না। হয়তো আমি সবার কাছে একটু বেশি এক্সপেকটেশন করেছি। এগুলো আমারই ভুল। আর একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ আমার জন্য কষ্ট পেও না। দুঃস্বপ্নের মতো ভেবো আমাকে। ভেবে নিয়েও আমি দুঃস্বপ্ন ছিলাম। এখন তাহলে আসছি। ভালো থেকো সবসময়। কথাগুলো শেষ করে হিমেল সেখান থেকে চলে গেল। বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল অবনী। এ যেন কোনো সুদূরে হারিয়ে গেল তার না বলা ভালোবাসা। কত অল্প সময়ে বিদায় ঘণ্টা বাজল।
ক্লান্ত চোখের পাপড়ি তুলতে পারছে না অবনী। চোখের সামনে নিস্তব্ধে চলে যাচ্ছে তার ভালোবাসাটা। একটি দীর্ঘশ্বাস ফেলল অবনী এবং বলে উঠল, আমার এই একতরফা অপ্রকাশিত ভালোবাসা এত ক্ষীণ সময় আষাঢ়ের ঢল নামাবে আমার দুনয়নে, আমি এটা চাইনি। না পাওয়ার বেদনায় ভরে থাকা মর্মান্তিক প্রতীক্ষা আমার প্রতিটা তন্ত্রে তন্ত্রে বইবে, এটা আমি চাইনি। তবুও কেন আমার ভালোবাসা শুরুতেই পদ্ম পাতার উপর এক বিন্দু শিশিরের কালো অভিশাপ হয়ে গেল? এভাবেই কেটে গেল প্রায় 1টি বছর। হিমেল ঢাকা থেকে কাউকে কিছু না বলেই বাড়িতে চলে আসে। গ্রামের বাড়িতে এসে তার মোবাইলের নাম্বারটা পাল্টে ফেলেছে এবং তার ভাইয়ের সাথে হোটেলের ব্যবসা দেখাশোনা শুরু করেছে। মাঝে মধ্যে যে অবনীর কথা তার মনে হয়নি, ঠিক তেমনটি নয়। তবে সে ধরে নিয়েছে এতদিনে হয়তো অবনীর মাঝে অনেক পরিবর্তন হয়েছে। অবনী হয়তো পড়াশোনায় মন দিয়েছে, না হয় তার পরিবার তাকে বিবাহ দিয়ে দিয়েছে। কেননা এই পৃথিবীতে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। কিন্তু আসলে কি তাই? এবার দেখা যাক অবনীর এই 1টি বছর কিভাবে কেটেছে। হিমেল অবনীর শহর ছেড়ে চলে আসাটা অবনী এত সহজে সহ্য করে নিতে পারেনি। প্রতিনিয়ত সে হিমেলের কথা স্মরণ করে অঝরে কেঁদেছে। প্রতিদিন কয়েকশো বার হিমেলের কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিয়েছে অবনী। বারবার সুইচ অফ বললেও সে থেমে থাকেনি, বরং প্রতিটি মুহূর্তে ট্রাই করেছে হিমেলের সাথে যোগাযোগ করার। অবনী খুব ভালো করেই জানত যে তার ভালোবাসা কোনো এক সুদূরে হারিয়ে গেছে। তবুও সে তার দীর্ঘ নিঃশ্বাসের মধ্যেও হিমেলকে খুঁজে পাওয়ার চেষ্টা করত সর্বদা। গলা কাটা লাশের মতো অবনীর হৃদয়টা প্রতিনিয়ত হিমেলের জন্য ছটফট করত। হিমেলের বিদায় ক্ষণের দৃশ্যটা বারবার অবনীর চোখের পাতাকে ভারী করে দিত। অবনীর পরিবার বিষয়টি বুঝতে পেরে কয়েকশো বার অবনীকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা সম্ভব হয়নি। প্রতিটা প্রপোজাল অবনী নিজেই রিজেক্ট করে দিয়েছে বিভিন্ন কৌশলে। আর তাদের মহল্লার মানিক তো লেগেই আছে এবং ছিল প্রতিনিয়ত। অনেকদিন পর হিমেল তার পুরাতন সিমটা ওপেন করে ফোন চার্জে লাগিয়ে হোটেলের বাইরে একটা কাজে গেল। তৎক্ষণাৎ অবনী ফোন দিতে শুরু করলো। একটার পর একটা কল আসতে দেখে হিমেলের হোটেলের এক কর্মচারী ফোনটা রিসিভ করতে বাধ্য হলো। হ্যালো, কে আপনি? ফোনের মালিক তো এখানে নাই, ফোন চার্জে দিয়ে বাইরে গেছে। হোটেলের কর্মচারী ছেলেটা এ পাশ থেকে বলল, এটা কোথায়? ফোনের মালিকের নাম কি? আপনি কে? অবনী ফোন দিয়ে ইচ্ছাকৃতভাবে আগে কোনো কথা বলেনি, কেননা সে জানতে চেয়েছিল আদেও ফোনটা কি হিমেল রিসিভ করছে না অন্য কেউ। এটা খুল না, আপনি কাকে চান? ফোনটা কার? আর আপনি কেন তার ফোন রিসিভ করেছেন? ফোনটা আমার মালিকের ভাইয়ের, বারবার বাঁচতে দেখে রিসিভ করেছি। আপনার সমস্যা কোথায়? রাগান্বিত স্বরে ছেলেটি জবাব দিল, প্লিজ রেগে যাবেন না, আপনি আমায় বলুন এই নাম্বারটা কার, কেননা এটা আমার পূর্ব পরিচিত নাম্বার। এটা হিমেল ভাইয়ের নাম্বার, উনি একটু বাইরে গেছে, আসলে আপনার কথা বলবো। ও সরি, রং নাম্বার। ওনাকে কি কিছু বলা লাগবে? না মানে আমি যাকে খুঁজছি নাম্বারটা তার না। আচ্ছা। বলে ফোনটা কেটে দিল। হিমেল ফিরে আসলে ছেলেটা বলল তাকে কোনো এক অপরিচিত মহিলা ফোন দিয়েছিল। হিমেল জানতে চাইল নাম বলেছে কিনা। ছেলেটা বলল না, তিনি কোনো নাম বলেনি, বলল রং নাম্বার। তারপর 4-5 দিন হিমেলকে কোনো ফোন দেয়নি অবনী। সে ভয় পেয়ে গিয়েছে, হিমেল যদি তাকে চিনতে পারে আবার তার কন্ট্রাক্ট নাম্বার পাল্টে ফেলে। এতদিন পর হিমেলের কিছুটা সন্ধান পেয়ে অবনীর হৃদয়ে নব উল্লাসের ঘনঘটা শুরু হলো। অবনীর হৃদয়ের পরতে পরতে শ্যাওলা জমে থাকার মতো কষ্টগুলো মুছতে শুরু করলো। এই নবীন আনন্দটাকে কিছুতেই অবনী আর হারাতে চায় না, তাই সে আবার ফোন দিল হিমেলের নাম্বারে। হিমেলের ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? হিমেল ফোন রিসিভ করে বলল, আমি। অবনী ওপাশ থেকে সাড়া দিল, আমিটা কি? আপনার কি কোনো নাম নেই? না, আমার নাম নেই। আমাকে ফোন কেন দিয়েছেন? নাম্বারটা কোথায় পেয়েছেন? কথা বলার জন্য ফোন দিয়েছি। কেন, আপনাকে কি ফোন দেওয়া নিষেধ নাকি? মজা করে বলল অবনী। আচ্ছা, তাহলে রাখছি। পরিচয় দিয়ে কথা বলবেন তাহলে সমস্যা নেই। পরিচয় গোপন করা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। বলেই ফোনটা বিরক্তির সাথে কেটে দিল হিমেল। হয়তো সে আসলেই অবনীর কণ্ঠটা ফোনে চিনতে পারেনি। হিমেল ঢাকা থেকে চলে আসার পর অবনী তার মা ও ভাইয়ের সাথে একেবারেই কথা বলা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। যতটুকু না বললেই নয়, ঠিক ততটুকুই কথাবার্তা হয় অবনীর মা ও দাদার, অর্থাৎ বড় ভাইয়ের সাথে। অবনীর দাদা ও তার মা বারবার অবনীকে জানতে চেষ্টা করেছে কি হয়েছে অবনীর, কিন্তু অবনী কিছুতেই তার মনের কোনো কষ্টের কথা কাউকে খুলে বলেনি কখনো।
তার হৃদয়ে চাপা আর্তনাদ নিয়ে প্রতিটা মুহূর্ত সে পার করেছে, কিন্তু অবনীর এই হঠাৎ পরিবর্তন তার পরিবারের প্রতিটা মানুষকে খুব ভাবাচ্ছিল। তাই এবার সবাই মিলে একেবারে পাকা করে বসল যে একটা ভালো পাত্র দেখে অবনীকে বিয়ে দিয়ে দিবে। অবনীর মা এই কথাটা বলার জন্যই লাস্টবারের মতো অবনীর কাছে আসে। অবনী, তুই তো জানিস যে তোর দাদা খুব রাগী মানুষ। সে তোর জন্য একটা ভালো পাত্র এনেছে। তুই এবার রাজি হয়ে যা, দয়া করে না করিস না। এতদিনে অনেকগুলো বিবাহের কাজ তুই নিজে ভেঙে দিয়েছিস। দেখ মা, তোর বাবার অনেক বয়স হয়েছে, তার কখন কি হয়ে যায় এই বলা যায় না। ছেলের কথা আমাকে এখন শুনতেই হবে, তা না হলে আমার ছেলে আমাকে আর চিনবে না। মেয়েদের জীবনটাই এমন, সবার মন রেখে চলতে হয়। বাপের বাড়িতে চিরকাল কেউ থাকতে পারে না। নারীরা ছোটবেলায় বাবার অধীনে থাকে, তারপর স্বামীর অধীনে থাকে, বৃদ্ধকালে পুত্রের অধীনে চলে যেতে হয়। এটাই মেয়েদের জীবন। এবার যদি তুই আবার বিয়েটা ভেঙে দিস, তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বয়সে কোথায় যাব বল? মা, আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আমি পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করব। এর আগে আমার জন্য পাত্র না আনাই ভালো। আমি কারো কথা রাখতে পারবো না। অবনী চুপচাপ তার মায়ের বলা কথাগুলো শুনে উত্তর দিল। মায়ের কোনো আবেগী কথা এখন আর তার হৃদয় স্পর্শ করে না, সবকিছুই নাটক মনে হয়। হ্যাঁ, তোরা সবাই যে যার মতোই বলে যা। আমি তো মা, আমাকে সবটাই দেখতে হয়, সবার কথাই শুনতে হয়। আমার মতো যখন হবি তখন বুঝবি। তোদের যা ইচ্ছে তাই কর, আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাগের সাথে কথাগুলো বলে রেখা বেগম চলে গেল। মায়ের কথা শুনে অবনী অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো আলসি হিমেলকে সবকিছু খুলে বলবে, আর পরিচয় লুকোবে না। এটা ভেবে অবনী ফোন বের করলো। সে অনেক কম দামে একটা ফোন কিনেছিল। ফোনটা অল টাইম সাইলেন্ট করে লুকানো থাকতো। অবনীর বাসার কেউ জানতো না অবনী ফোন ইউজ করে। অবনী এই ফোনটা কিনেছিল শুধুমাত্র হিমেলের সাথে যোগাযোগ রাখার জন্য, হিমেলকে খুঁজে বের করার জন্য। হিমেলের নাম্বারে আবার ফোন দিল অবনী। হিমেল ফোনটা রিসিভ করলো। হ্যালো, আচ্ছা, আপনি বারবার আমাকে কেন ডিস্টার্ব করছেন? দেখুন, এগুলো আমার পছন্দ না। পরিচয় দিয়ে তারপর কথা বলুন। স্থিরভাবে কথাগুলো বলল হিমেল। পরিচয় দিলে আপনি আমার সাথে কথা বলবেন তো? জি বলবো, কেন কথা বলবো না? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা হয়নি কখনো। হ্যাঁ, শত্রুতা হয়নি ঠিকই, তবে কখনো সখ্যতাও হয়নি। আজব তো, আপনি আবার কখন আমার সাথে সখ্যতা করতে চাইলেন? সেই যেদিন থেকে প্রথম দেখা, সেই দিন থেকেই। এই, আপনি কে বলুন তো? আসলেই লম্বা মানুষের বুদ্ধি কম হয়, নানু ঠিকই বলতো। অবনী? তুমি কি অবনী? আল্লাহ, কেমন আছো তুমি? বিস্ময়কর কণ্ঠে ফোনের ওপাশ থেকে প্রশ্ন করল হিমেল। নামটা তাহলে মনে রেখেছেন? কতবার ফোন দিয়েছি আপনাকে, অসংখ্যবার, অগণিত বার। মনের অজান্তেই চোখের কোণে পানি জমে গেল অবনীর। নাম্বারটা কেন অফ রেখেছিলেন আপনি? মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? কাউকে এত সহজে ভুলে যায় কিভাবে মানুষ? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল অবনী। মনে আছে তো, দেখো, প্রকাশের ধরনটা সবার একরকম হয় না। আমি কখনোই চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও, আমার অপেক্ষায় থাকো। সেই জন্যই স্বার্থপরের মতো চলে এসেছি। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। সত্যি ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, হয়তো কথাও হবে না। বাদ দাও এগুলো। এবার বলো, তুমি কেমন আছো? আপনি এমন কেন? আমার হৃদয়ের কথাগুলো কি আপনি কখনোই উপলব্ধি করতে চেষ্টা করেন না? বুঝে কেন না বোঝার ভান করেন আপনি? আমার সব কিছুই আপনার কাছে হেয়ালি কেন মনে হয়? আচ্ছা বলুন তো, কতটুকু ভালোবাসলে একটা মানুষ প্রতিটা সেকেন্ডে তাকে মিস করতে পারে? আপনার রেখে যাওয়া স্মৃতির ভারে আমি আজ সংকুচিত, মৃত প্রায়। প্রতিটা প্রহর আপনার স্মৃতি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। এই শহরটা আমার কাছে আরো বেশি লোভী, স্বার্থপর, জঘন্য মনে হয়। একাই চলে গেলেন আমায় রেখে, কখনো ফিরে তাকিয়েও দেখলেন না। কেন হয় এমনটা? কি ভুল আমার? আমার ভালোবাসা আজ কেন এত অসহায়? প্লিজ শান্ত হও অবনী। দেখো, আমি গরিব ঘরের একটা ছেলে, তারপর আবার বেকার, নিজেরই মাথা গোজার কোনো ঠাঁই নেই। ভাইয়ের ব্যবসা দেখাশোনা করি। তোমার পরিবারের কেউ চাইবে না আমার মতো একটা ছন্ন ছাড়া ছেলের সাথে তুমি থাকো। আবেগ দিয়ে সবকিছু হয় না। তুমি ছোট, তাই বুঝতে পারছো না। জীবনটা অনেক কঠিন। কখনো কখনো জীবনের তাগিদে অনেক শখের বস্তুটাকে বিসর্জন দিতে, এটাই একটা বেকার ছেলের কঠিন বাস্তবতা। আবারও বলছি, প্লিজ ভুলে যাও সবকিছু। সুন্দর মতো পড়াশোনা করো, পরিবারের কথা মেনে চলো। দোয়া করি অনেক ভালো থাকো, সুখী হও।
পারবো না হিমেল, সত্যি বলছি পারবো না। ভীষণ ভালোবাসি আমি তোমায়। তোমায় ছাড়া আমার চলবে না। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। শুধু একটাবার বলো ভালোবাসো তুমি আমায়। সম্ভব নয় অবনী, ভালো থেকো, ফোন দিও না আমাকে। হিমেল এমন করো না, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবনী। আমায় ফিরিয়ে দিও না প্লিজ। আমাকে ক্ষমা করে দিও। ফোনটা কেটে দেয় হিমেল। মনের অজান্তেই হিমেলের চোখেও কখন যে পানি এসেছিল তা সে বুঝতেই পারেনি। অবনী ক্রমাগত ফোন দিতেই থাকে। হিমেল আবারও তার নাম্বারটা বন্ধ করে দেয়। যখনই ফোন অন করে অবনীর হাজারটা ফোন SMS এসে ভরে যায়। হিমেল ভাবতে থাকে সে কি করবে এখন। এই মুহূর্তে আদেও তার কি করা উচিত? সেও কি তার মনের সবটুকু না বলা কথা অবনীকে খুলে বলবে? এটা কি ঠিক হবে? তাছাড়া সে তো বেকার, শুধু শুধু একটা মেয়ের জীবনটা নষ্ট করার কোনো অধিকার তার নেই। এমন হাজারটা প্রশ্নে নিজেকে নিজেই করতে থাকে হিমেল। ফাইনালি ফোন অন রেখে অবনীর নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেয় হিমেল। অন্যদিকে অবনীর মা তার রুম গোছাতে যেয়ে ফোন দেখে ফেলে, ফোন নিয়ে যায়। অবনী তখন ছাদে ছিল। অবনী রুমে এসে দেখতে পেল কোথাও তার ফোন নেই। বাসার কেউ আগে থেকে জানতো না বলে কারো কাছে সে শুনতেও পারল না। অবনীর মা ফোনটা নিয়ে কাশেমের কাছে দিয়ে দেয়। কাশেম এতদিনে তার বোনের উল্টাপাল্টা কার্যকলাপের কারণটা খুঁজে পেল। সে তো এমনিতেই হিমেলের প্রতি রেগে আছে, হিমেল তার টোপ ছেড়ে পালিয়েছে বলে। এখন আবার রাগের মাত্রা আরো দ্বিগুণ হলো। সাথে সাথে ফোন দিল হিমেলের কাছে। হ্যালো, এই হিমেল, জি ভাই বলেন। তোকে কি আমি রাস্তা থেকে তুলে এনে ভুল করেছিলাম? তুই আমায় এত ক্ষতি করছিস কেন? কেন, আমি আপনার কি ক্ষতি করলাম? তুই আমার বসের কাছে আমায় ফেস লক করেছিস, হুট করে চলে গেছিস। আমি তোকে কিছুই বলিনি। এখন আমার বোনের সাথে নাটক করছিস। তোকে পেলে আমি একেবারে খুন করে ফেলবো, বুড়িগঙ্গা নদীতে ভাসাবো। এই, মুখ সামলে কথা বলবেন। মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আপনি আমাকে ঠাঁই দিয়েছিলেন, তাই আমি আপনাকে আজ পর্যন্ত কোনো কথা বলিনি, আর কিছু বলতেও চাই না। আর আপনার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে তা অবজার্ভ করতে পারেন, দেখতে পারেন কে কাকে ডিস্টার্ব করে। আর নাটকের কথা বলছেন, এগুলো আপনাদের কাজ, আমাদের নয়। রাখছি। ফোনটা কেটে দিয়ে কাশেমের নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে রাখলো হিমেল। রাগে গড়গড় করতে থাকে হিমেল। বেচারি অবনীর জন্য মাত্র হিমেলের মনের কোণে একটু সহানুভূতির জন্ম হয়েছিল। কাশেমের এই একটি ফোনই তা ভেঙে চুরে তছনছ করে ঘৃণার রূপ ধারণ করল। রাতে অবনীর দাদা কাশেম অবনীকে নিয়ে বাসায় তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিল। সবাই যখন একসাথে ডিনারে বসেছিল তখন কাশেমের লাস্ট অর্নিং, অবনী কোনো অবস্থাতেই বাড়ির বাইরে যেতে পারবে না। পড়ালেখা, প্রাইভেট সবকিছু বন্ধ। ইভেন্ট সে কোনো কেনাকাটাও করতে যেতে পারবে না। তার ইমার্জেন্সি কিছু প্রয়োজন হলে মাকে বলবে, মা ম্যানেজ করে দেবে। এবং আরো বলল 2-1 দিনের মধ্যে একটা ভালো পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। সে যেন কোনো অবস্থাতেই উল্টাপাল্টা কোনো কিছু না করে, তাহলে কাশেম সীমা লঙ্ঘন করতে বাধ্য হবে। অবনী তার মা ও বাবা কথাগুলো চুপচাপ শুনে গেল। কেউ কোনো রিপ্লাই দিল না, কেননা বাসার সবাই কাশেমকে জমের মতো ভয় পায়। পরদিন সকালে সবাই যখন নাস্তা করে যে যার কাজে বেরিয়ে পড়েছে তখন হঠাৎ কলিং বেল বেজে উঠল। অবনীর মা দরজা খুলে দেখতে পেল মানিক নামের তাদের মহল্লার ছেলেটা দাঁড়িয়ে আছে। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? মানিককে দেখে ভয়ে চমকে উঠল রেখা বেগম। আমি তো ভালাই আছিলাম, তো এখন ভালো থাই কেমনে? আপনারা তো ভালো থাকতে দিচ্ছেন না। সহান তো দেখি একটু ভিতরে যাই বই। রেখা বেগমকে হালকা ধাক্কা দিয়েই ঘরের ভেতরে প্রবেশ করলো মানিক। তা তুমি হঠাৎ না বলে চলে আসলে যে? রেখা বেগম ছটফট দরজা বন্ধ করে মানিকের পেছন পেছন ছুটে আসলো। কি কন আন্টি, আপনি আমার জিয়ানে দেখেন হেনে কথা কন। হঠাৎ এখন কি হলো? আমি আসাতে কি আপনি বিরক্ত হলেন? না না, বিরক্ত হব কেন? অবনী বাসায় আছে তো তাই বলছি। ও, তাহলে আমার বউ বাসায় আছে। কই তার রাহেন দেহি, নাকি আমি রাহুক? কি বলছো এগুলো? রাগান্বিত হয়ে রেখা বেগম বলল। আবার মানিকের দুঃসাহসের কথা ভেবে ফিক করে হেসে উঠে বলল, তুমি তো জানোই বাবা, অবনী তোমাকে দু চোখে দেখতে পারে না। আমরা সারাক্ষণ চেষ্টা করছি অবনী যেন তোমাকে মন থেকে ভালোবেসে নিজেই আমাদেরকে সে বলে যে তোমাকে ভালোবাসে। এ পর্যন্ত তো তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক না বাবা? আন্টি আর নাটক করেন না। আপনাদের নাটক দেখতে দেখতে আমি বুড়া খাটাস হইয়া গেছি। যেন মাইয়া লইয়া ব্যবসা এবার বন্ধ করেন।
জীবনে আপনাদেরকে যা খাওয়াইছি, যেই পরিমাণে টাকা দিছি, আপনার মায়ের মতো আরো 10টারে এক পাল্লায় বসাইয়া দেওয়া হগল কিছু রাখেন, তাহলে আমার পাল্লাই বাড়ি হব। পাশের রুম থেকে অবনী কথাগুলো শুনে বেরিয়ে আসলো এবং মানিককে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, এর ভেতর আপনি এখান থেকে চলে যান। উম্মা শাশুড়ি আম্মা, আমার বউটারে দেহি আদব কায়দা শিখান নাই। হেলে দুলে অবনীর চতুর্পাশে ঘুরতে ঘুরতে কথাটি বলল মানিক। এই বেয়াদব, তোর বউকে, হ্যাঁ? বেরো এখান থেকে, না হলে কিন্তু। রাগে সিংহের ন্যায় গর্জে ওঠে অবনী। অবনীমা, তুই ভিতরে যা, আমি দেখছি। অবনীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো রেখা বেগম। চুপ কর, তোদেরকে আর দেখতে হবে না। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে আমি এই পরিবারের সন্তান। এত লোভী তোমরা, টাকার এত প্রয়োজন তোমাদের, এত নেশা টাকার প্রতি, যে নিজের মেয়েকে পর্যন্ত মানুষের কাছে বিক্রি করতে দিতে পাওনি। ছি। অবনীর কথা শুনে রেখা বেগম মাথা নিচু করে শুনতে লাগলো। কতটুকু পাপ করলে মা বাবা তার সন্তানকে পর্যন্ত ভয় পেয়ে মাথা নিচু করে থাকে তা ঠিক এই মুহূর্তে অবনীর মাকে দেখলে বোঝা যাচ্ছে। আর আপনাকে বলছি, প্রয়োজনে নিজের গায়ে আগুন লাগিয়ে দিব, তবুও আপনার মতো লম্পটের সাথে থাকতে পারবো না। বিয়ে তো দূরের কথা। সুতরাং এই আশা বাদ দেন আপনি। আর যে আমার কথা বললে আপনার থেকে টাকা নিয়েছে, তার থেকে টাকা আদায় করে নেন। আমাকে এর ভেতর জড়াবেন না, কান খুলে শুনে রাখুন। আর যদি আমার সামনে আপনাকে দেখেছি না, তাহলে কিন্তু আমাকে কেউ ঠেকাতে পারবে না। ফোন করবো আমি আপনাকে। ওরে আমার টুনটুনি পাখি, তুমি দেহি খুব চটন চটন কথা শিখে ফেলাইছো। এটা কি আমি তোমাদেরকে টিয়া ধার দিছি যে ফিরত নিমু? আমি তো ইনভেস্ট করেছিলাম তোমারে নেওয়ার লাগি। এখন তো আমার জিনিস আমারে বুঝা নেওয়ার লাগবো।